ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, তো তোমরা যারা আমাদের এই ক্লাস কন্টিনিউ দেখো তারা অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। তো তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, ভারতনাট্যম। তো মৃণালিনী সারাভাই হচ্ছে ভারতনাট্যম নৃত্যের জন্য বিশেষত বিখ্যাত ছিলেন। তো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মৃণালিনী বিক্রম সারাভাই বিশ্বব্যাপী সুপরিচিত ছিলেন। আহমেদাবাদ শহরে তিনি দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন। নেক্সট প্রশ্ন, এমআরআই কে আবিষ্কার করেছিলেন? এমআরআই কে আবিষ্কার করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রেমন্ড ডামাডিয়ান। তো রেমন্ড ডামাডিয়ান হচ্ছে এমআরআই আবিষ্কার করেছিলেন। তো 1970 সালে রেমন্ড ডামাডিয়ান একজন মেডিকেল ডাক্তার এবং গবেষণা বিজ্ঞানী চিকিৎসা নির্ণয়ের জন্য একটি হাতিয়ার হিসেবে চৌম্বকীয় অনুরণন ইমেজিং ব্যবহার করার ভিত্তি আবিষ্কার করেন। চৌম্বকীয় অনুরণন ইমেজিং অর্থাৎ এমআরআই। নেক্সট প্রশ্ন, স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেন? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে এবং আগেও পড়ানো হয়েছিল এটা। তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন হচ্ছে জেমস ওয়াট, অপশন সি। তো জেমস ওয়াট 1765 খ্রিস্টাব্দে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কেরালায় বিখ্যাত উৎসবটি নাম কি? বিহু, দশেরা, ওনাম নাকি নবরাত্রি? তো মনে রাখবে কেরালার বিখ্যাত উৎসবের নাম হচ্ছে ওনাম উৎসব, অপশন সি। তো ওনাম হচ্ছে কেরালার একটি বিখ্যাত উৎসব যা সারা বিশ্বে পালিত হয়। কিছু ধর্মীয় উৎসব যেমন বিশু, আট্টুকাল, পোঙ্গালা, কার্তিগাই, ঈদ উল ফিতর এবং বড়দিন আনন্দ ও উত্তেজনার সাথে উদযাপিত হয় এই কেরালাতে। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে কী বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম। তো মনে রাখবে হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে বলা হতো হচ্ছে হিরণ্য, অপশন ডি। পরের প্রশ্ন, 49th প্যারালাল এর অবস্থান কোথায়? তো মনে রাখবে 49th প্যারালাল এটার অবস্থান হচ্ছে আমেরিকা এবং কানাডার মাঝখানে। নেক্সট দেখো, 49তম প্যারালাল রেখা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সীমারেখা, আর এটা হচ্ছে আমেরিকা এবং কানাডা এই দুটি দেশকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শিলং, নকরেক, নওজোয়ার্য নাকি এদের কোনোটি নয়? তো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং। তো মেঘালয় মালভূমির দাক্ষিণাত্য মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ, আর মেঘালয় মালভূমির গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 1600 মিটার। নেক্সট প্রশ্ন, এফসিআই কত সালে প্রতিষ্ঠা লাভ করে? এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এফসিআই প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1965 সালে। এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তো এই সালটা ভালো করে মনে রাখবে। 1965 সালে এফসিআই প্রতিষ্ঠা হয়েছিল। তো ভারতীয় খাদ্য কর্পোরেশন ভারত সরকারের ভোক্তা বিষয়ক খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়ের আয়ত্তাধীন। এটি ভারতের সংসদ কর্তৃক খাদ্য কর্পোরেশন আইন 1964 প্রণয়নের মাধ্যমে গঠিত হয়েছিল। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। এটির সদর দপ্তর হচ্ছে ভারতের নয়াদিল্লিতে, আর এটি 14 জানুয়ারি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? এটাও কম বেশি তোমরা সবাই পারবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে মানুষের মস্তিষ্কের আবরণীকে বলা হয় হচ্ছে মেনিনজেস পর্দা, অপশন বি। তো মেনিনজেস বা মস্তিষ্ক আবরণী বলতে মস্তিষ্ক এবং স্নায়ু রজ্জুকে আবৃত করে থাকা সংযোজী কলার আবরণী সমূহকে বোঝায়। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই আবরণীর 3টি স্তর থাকে, যথা
ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এই মস্তিষ্ক আবরণীর মুখ্য কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান। নেক্সট প্রশ্ন, চক্ষুতে আলো প্রবেশ করে কোন ছিদ্রের মাধ্যমে? কর্ণের ছিদ্র, ককলিয়া, তারারন্ধ্র নাকি অটোলিথ? তো এখানে বোঝাই যাচ্ছে কোনটা অ্যান্সার হবে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বাকি কর্ণের ছিদ্র, ককলিয়া, অটোলিথ এগুলো সবই কানের অংশ, এগুলো চোখের অংশ নয়, তাই এগুলো অ্যান্সার হবে না। তো এখানে বোঝাই যাচ্ছে অ্যান্সার হবে তারারন্ধ্র। তো তারারন্ধ্র দিয়ে হচ্ছে চোখে আলো প্রবেশ করে। নেক্সট প্রশ্ন, সম আয়তন কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণকে কি বলা হয়? এটা বারবার পরীক্ষায় আসে এবং তোমাদের আগেও পড়ানো হয়েছিল। মনে রাখবে যে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় হচ্ছে ওয়াটার গ্যাস। আর এখানে যদি প্রশ্ন করা হতো যে কার্বন মনোঅক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণকে কি বলা হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো প্রডিউসার গ্যাস। তো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে বলে ওয়াটার গ্যাস, আর কার্বন মনোঅক্সাইড আর নাইট্রোজেনের মিশ্রণকে বলে প্রডিউসার গ্যাস। তো ওয়াটার গ্যাস প্রধানত কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের সমন্বিত একটি জ্বালানি গ্যাস। এটি তাপগ্রাহী বিক্রিয়া ব্যবহার করে উত্তপ্ত লাল কোকের উপরে বাষ্প চালিয়ে তৈরি করা হয়। ওয়াটার গ্যাস হলো একটি নীল গ্যাস যা জৈব রাসায়নিকগুলির সংশ্লেষণে এবং ওয়েল্ডিং, গ্লাস মেকিং এবং অন্যান্য উচ্চ তাপমাত্রার শিল্প প্রয়োগে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মুক্ত বাজার অর্থনীতির মূল উদ্দেশ্য কী? তো মনে রাখবে মুক্ত বাজার অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতার সার্বভৌমত্ব বজায় রাখা, অপশন এ। পরের প্রশ্ন, হাই পাওয়ার্ড মানি কি? তো হাই পাওয়ার্ড মানি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলির রিজার্ভ, অপশন এ। নেক্সট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান রূপকার কে ছিলেন? এটা বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান রূপকার ছিলেন হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় মহলানবিশ মডেল। তো অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশ ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1956 থেকে 61 সালের মধ্যে হয়েছিল, এটা মহলানবিশ পরিকল্পনার প্রস্তাব করেন। এই কৌশলটি বিনিয়োগ পণ্যকে অগ্রাধিকার দেয়, যা ভারতের অব্যাহত অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য কী? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার প্রচার করা। তো অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নত করা, অপচয় ও স্থবিরতা হ্রাস করা এবং সর্বজনীন শিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা খাতে আরও বেশি শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদেরকেও আকৃষ্ট করা। পরের প্রশ্ন, ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য বা আটবিকা রাজ্য নামে কোনটি পরিচিত ছিল? তো মনে রাখবে আটবিক রাজ্য নামে পরিচিত ছিল হচ্ছে অরণ্য সাম্রাজ্য, অপশন ডি। এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আটবিক রাজ্য বলতে অরণ্য রাজ্যকে উল্লেখ করা হয়েছে। এটি গুপ্ত বংশের অন্তর্গত ছিল। সমুদ্রগুপ্ত মধ্য ভারতের অরণ্য রাজ্যের রাজাদের, অর্থাৎ আটবিক রাজ্য, তার দাস বানিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। তো সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালের 15ই মে শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মুসলিম প্রতিনিধির নাম কী ছিল? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, এ এবং বি উভয়, অর্থাৎ আর এম সায়ানি এবং এ এম ধর্মসি, এরা দুজনই ছিলেন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের মুসলিম প্রতিনিধি। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভালো করে মনে রাখবে যে গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের ভারতের সংবিধানের 40 নম্বর ধারাতে, অপশন বি। পরের প্রশ্ন,
কোন রাজ্যের সেক্স রেশিও সর্বাধিক অর্থাৎ সব থেকে বেশি? এটা কিন্তু 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই জনগণনার ভিত্তিতে কোন রাজ্যে সেক্স রেশিও সর্বাধিক, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন এ, কেরালা। তো কেরালা রাজ্যে হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী সব থেকে বেশি সেক্স রেশিও ছিল। আর এর সাথে সাথেই মনে রাখবে যে 2011 সালের জনগণনা অনুযায়ী সব থেকে কম সেক্স রেশিও ছিল হচ্ছে হরিয়ানা রাজ্যের, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সংস্থাটি কত সালে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1986 সালে। নেক্সট প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে কটি জেলার মধ্য দিয়ে গেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। তো মনে রাখবে কর্কটক্রান্তি রেখা হচ্ছে পশ্চিমবঙ্গে মোট 5টি জেলার মধ্যে দিয়ে গেছে। তো কর্কটক্রান্তি রেখা নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার ওপর দিয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং WBCS সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো এটা তোমাদের নেক্সট পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা ছিলেন হচ্ছে এলটন, অপশন ডি। তো বাস্তুতন্ত্রের নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের খাদ্যস্তর বা পুষ্টিস্তর সমূহকে পর্যায়ক্রমে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত উলম্বভাবে সাজালে জীবের সংখ্যা, শক্তি ও জীবভর পর্যায়ক্রমে হ্রাসের একটি কাল্পনিক পিরামিড আকৃতির অবয়ব তৈরি হয়। একে ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতন্ত্রের পিরামিড বলে, আর এটা আবিষ্কার করেছিলেন হচ্ছে এলটন। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিনের দাক্ষিণাত্যে দেবগিরি অভিযানের সময় দেবগিরির রাজা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো মনে রাখবে আলাউদ্দিনের দাক্ষিণাত্যে দেবগিরি অভিযানের সময় দেবগিরির রাজা ছিলেন হচ্ছে রামচন্দ্র, অপশন এ। নেক্সট প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ হলো একটি সার্বভৌম রাষ্ট্র। তো এই সার্বভৌম রাষ্ট্রের অর্থ কী? মনে রাখবে সার্বভৌম রাষ্ট্রের অর্থ হচ্ছে ভারত তার অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে উভয়ই পরিচালনা করতে স্বাধীন, অর্থাৎ বাইরের থেকে কোনো সংস্থা বা বাইরের কোনো দেশ ভারতের কোনো বিষয়ে কোনো রায় দিতে পারবে না। নেক্সট প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগপত্র কাকে জমা দেন? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবেন লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগপত্র জমা দেন হচ্ছে লোকসভার সহ অধ্যক্ষের কাছে। আর এর সাথে সাথে মনে রাখবে যদি লোকসভার সহ অধ্যক্ষ পদত্যাগ করতে চান তাহলে তার পদত্যাগপত্র জমা দেবেন হচ্ছে লোকসভার অধ্যক্ষর কাছে। নেক্সট প্রশ্ন, ত্রিশঙ্কু সংসদ বা হাং পার্লামেন্টের অর্থ কী? তো মনে রাখবে ত্রিশঙ্কু সংসদ বা হাং পার্লামেন্টের অর্থ হচ্ছে সংসদে যখন কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকে না তখন সেই অবস্থাকে বলা হয় হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু সংসদ। তো হাং পার্লামেন্ট হল এমন সংসদ যেখানে কোনো দলের পক্ষে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। হাং সংসদ একটি সংখ্যালঘু সরকার যা সংসদ ভেঙে দেওয়ার জন্য বাধ্য করবে। নেক্সট প্রশ্ন, বহরমপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে বহরমপুর হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি কোন ধরনের অন্নটি দেখতে পাওয়া যায়? তো মনে রাখবে বিশ্বের সব থেকে বেশি যে ধরনের অরণ্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ কাঁটা জাতীয় বনভূমি। এখানে একটু বানান ভুল রয়েছে, নাতিশীতোষ্ণ হবে নাতিশীতোষ্ণ কাঁটা জাতীয় বনভূমি, এটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন আন্দোলনে প্রশংসাগত নেতৃত্বের জন্য বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিটি লাভ করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে বল্লভভাই প্যাটেল তার সর্দার উপাধি পেয়েছিলেন হচ্ছে তার বারদৌলি সত্যাগ্রহে অংশগ্রহণের জন্য। তো বারদৌলি সত্যাগ্রহ যেটা 1928 সালে হয়েছিল, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভূমি রাজস্ব না দেওয়া নিয়ে প্রতিবাদে গুজরাটের বারদৌলিতে আন্দোলন হয়। সাফল্য লাভের পর তিনি সর্দার উপাধি পান আর ব্রিটিশ সরকার রাজস্ব বৃদ্ধি স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন। পরের প্রশ্ন, কে দোহার রচয়িতা ছিলেন?
মনে রাখবে দোহা রচয়িতা ছিলেন হচ্ছে কবির, অপশন এ। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধতম কার্বন কোনটি? হীরক, গ্রাফাইট, কোক নাকি গ্যাস কার্বন? তো মনে রাখবে অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোক। তো কোক হচ্ছে বিশুদ্ধতম কার্বন। তো কোক কয়লাকে কার্বনের বিশুদ্ধতম রূপ হিসেবে বিবেচনা করা হয়, কারণ কোক কয়লার 98% হচ্ছে কার্বন। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি? এটা তো কম বেশি তোমরা সবাই পারবে, অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ। তো উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এটি 970 বর্গ মাইল অঞ্চল জুড়ে বিস্তৃত। গ্রিনল্যান্ড তুন্দ্রা ও প্রচুর হিমবাহের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা ভারতে প্রথম কখন হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1919 ভারত শাসন আইন অনুসারে, অপশন সি। নেক্সট প্রশ্ন, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? তো দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তো যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি দেশপ্রিয় নামেও পরিচিত ছিলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশ ছিলেন। পরের প্রশ্ন, স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? অর্থাৎ প্রতি 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত শতাংশ? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবেন প্রতি 100 মিলিমিটার রক্তে বা স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে প্রায় 14.5%। পরের প্রশ্ন, পানীয় জল জীবাণুমুক্ত করতে জলে কোনটি মেশানো হয়? চুন, ফিনাইল, হ্যালোজেন ট্যাবলেট নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? তো মনে রাখবে পানীয় জল জীবাণুমুক্ত করতে জলে মেশানো হয় হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট, অপশন সি। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মনোসবের অর্থ কী? তো কম বেশি সবাই পারবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশন এ, পদ বা পদমর্যাদা। তো আকবর 1579 সালে মনসবদারি প্রথা চালু করেন। মনসব শব্দের অর্থ মর্যাদা বা পদমর্যাদা। এই ব্যবস্থা সকল পদস্থ কর্মচারীদের জন্য সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইতালির রাজধানীর নাম কি? তো ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। তো এর সাথে সাথে মনে রাখবে জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, আর বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। তো সাহেব বিবি গোলাম এটা কে লিখেছিলেন? ওটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিমল মিত্র। বিমল মিত্র সাহেব বিবি গোলাম লিখেছিলেন। তো সাহেব বিবি গোলাম বিমল মিত্র চরিত একটি 1953 সালের বাংলা উপন্যাস এবং 19 শতকের শেষ বছরে ভারতের কলকাতায় রচিত। এই উপন্যাসে দৃষ্টিনন্দন জীবনযাত্রার গল্প এবং একটি সামন্ত পরিবারের ক্ষয়ের গল্প রচিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।